আমার বন্ধুর বউ আমার সামনে সবসময় ঘোমটা দিয়ে থাকতো, তবুও আমার বন্ধু আমাকে তার বাড়িতে খাবার খাওয়াতে নিয়ে যেত। একদিন আমার বন্ধু তার স্ত্রীর জন্য একটি সুন্দর পায়ের নুপুর কিনে নিয়ে তার বাড়িতে গেল, কিন্তু আমি বাড়ি ফিরে আমার বউয়ের পায়ে সেই নুপুরটাই দেখে অবাক হয়ে গেলাম। আমার একটু সন্দেহ হলো, তাই পরের দিন বন্ধুকে না জানিয়েই হঠাৎ করে বন্ধুর বাড়ি চলে গেলাম। ঘরের ভেতরে পা দিতেই আমার প্রাণ বেরিয়ে গেল, কারণ সে তো আজ সন্ধ্যায় আবার অজয় আমাকে তার বাড়ি খাবার খেতে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। সে বলছিল, আমার বাড়ি চলো, তোমার বৌদি আজ বিরিয়ানি বানিয়েছে। আমি স্পষ্ট মানা করে দিলাম, কারণ অজয়ের বাড়িতে প্রতিদিন যাওয়া আমি পছন্দ করতাম না। তার স্ত্রী আমার সামনে ঘোমটা দিয়ে থাকত এবং আমি অনুভব করতাম যে সে আমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে। কিন্তু আমি জানি না কিভাবে অজয় এই বিষয়গুলো দেখতে পেত না। সে সপ্তাহে আমাকে 2-3 বার জোর করে তার সাথে তার বাড়ি নিয়ে যেত। অজয় আর আমি একই অফিসে কাজ করতাম, আমাদের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল। যখন আমার বিয়ে হয়েছিল তখনই সে মাত্র একবার আমার বাড়িতে এসেছিল। তারপর থেকে সে আর আমার বাড়িতে কোনোদিনও পা দেয়নি। আমি বললাম, না বন্ধু, আমি আজ তোমার সাথে আসতে পারবো না। অজয় বলল, কারণটা বলো, কেন? তুমি নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়ি যেতে চাও বৌদির জন্য। আমি ভাবলাম এভাবে আমার পেছন ছাড়বে না, তাই আমি অন্য কোনো অজুহাত তৈরি করি। আমি বললাম, না না, এমন কিছু নয়, আসলে আমার বাবা অসুস্থ, তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে এমনিতেও আজ আমাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। এবার একটু সিরিয়াস হয়ে এসে অজয় বলল, ও তাই, তাহলে তোমার এই কাজটা সত্যিই জরুরি, তাই তোমাকে জোর করব না, তুমি চলে যাও। যদিও আমার বাবা মা আলাদা বাড়িতে থাকতেন এবং আমার স্ত্রী এবং আমি কোম্পানির দেওয়া বাড়িতে থাকতাম। যাই হোক, অজয়ের থেকে পেছন ছাড়িয়ে আমি অফিস থেকে বাড়ি ফিরে এলাম। কিন্তু এটা দেখে আমি অবাক হলাম যে সেই সময় আমার বউ ঘরে ছিল না। এরকমটা আগে কখনো হয়নি। নয়না আর আমার বিয়ে হয়েছিল 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে আমি যখনই অফিস থেকে বাড়ি ফিরতাম আমার স্ত্রী বাড়িতেই থাকতো। ওর এভাবে ঘর থেকে উধাও হয়ে যাওয়া আমার কাছে কোনো সাধারণ ব্যাপার ছিল না। আমি গেটম্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, মেম সাহেব কোথায় গেছে জানেন? সে কি কিছু বলে গেছে? গেটম্যান খুব সাধারণ ভঙ্গিতে আমাকে বলল, ম্যাডাম তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছে, শীঘ্রই ফিরে আসবে। আমি গেটম্যানের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। এটা সে কি বলছে? প্রতিদিনের মতো আজও বেরিয়েছে? তাহলে কি সে প্রায়ই ঘরের বাইরে যায়? তাহলে আমি কেন জানি না? আমি বললাম, ভাই, আপনার কথার মানে কি? সে বলল, সাহেব জি, আমরা তো চাকর মানুষ, আমরা কিভাবে জানবো যে বাড়ির মালিকরা কখন কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন? ম্যাডাম এলে জিজ্ঞাসা করে নেবেন। আমি মাথা নেড়ে রুমে ফিরে এলাম, কিন্তু আমার মস্তিষ্ক সম্পূর্ণরূপে ঘেঁটে গেছিল। আমার বউ কোথায় যেতে পারে? এইভাবে 2 ঘন্টা কেটে গেল। তখনই হঠাৎ করে অজয়ের ফোন এলো। সে বলল, আঙ্কেলের চেক আপ করা হয়েছে? ডাক্তাররা কি বললেন? আমি বললাম, না, বাবা আজ যেতে রাজি হয়নি, তিনি কিছু কাজে ব্যস্ত ছিলেন। অজয়ের কথা শুনে বোঝা যাচ্ছিল সে খুব চিন্তিত। সে বলল, দিনেশ, তুমি এটা কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে যে আঙ্কেলের চেক আপ করাতে হবে। অজয়ের কণ্ঠস্বরে বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমিও খুব চিন্তিত ছিলাম, তাই আমি শুধু বললাম, কি করব, বাবা যেতে রাজি হলেন না, এই বলে ফোন কেটে দিলাম। মাত্র আধ ঘন্টা পেরিয়েছে, তখন আমার বউ ঘরে ঢুকলো। তাকে খুব নার্ভাস লাগছিল। ও বলল, দিনেশ, দুঃখিত আমি বাড়ি ছিলাম না, তোমার খিদে পেয়েছে? আমি বললাম না, আর খুব মনোযোগ দিয়ে নয়নার মুখের দিকে তাকাতে লাগলাম। ওকে খুব লজ্জিত লাগছিল। আমি বললাম, নয়না, তুমি কোথায় গেছিলে? সে আমার চোখ থেকে নিজের চোখ আড়াল করতে করতে বলল, প্রতিবেশীর বাড়িতে গেছিলাম, তার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি শুধু মাথা নাড়ালাম এবং তাকে আর কোনো প্রশ্ন করিনি, কারণ আমার স্ত্রী আমার চোখে চোখ রেখে আমার সাথে কথা বলছিল না। এটা আমার পছন্দ হচ্ছিল না। যাই হোক, সে রান্না করলো, তারপর আমরা খেতে বসলাম। নয়না বলল, দিনেশ, তুমি তো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলে,
তারপর কি হলো? নয়নার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, বা তার চেক আপের কোনো তারিখও ছিল না। এই বাহানাটা তো আমি অফিসে বসেই তৈরি করেছিলাম, যাতে অজয়ের বাড়িতে যেতে না হয়, আর তার স্ত্রীরও যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি নয়নার দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে কখন বললাম বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি? ও কিছু সময়ের জন্য চিন্তিত হয়ে গেল। তারপর বলল, আমি তোমার অফিসে ফোন করেছিলাম, তখন জানতে পারলাম তুমি বাবাকে হাসপাতালে নিয়ে গেছো, তাই আমি প্রতিবেশীর বাড়িতে গেছিলাম। আমি মাথা নাড়ালাম। আজ নয়নাকে একটু অদ্ভুত লাগছিল। তার কথা ও কাজের মধ্যে অনেক পার্থক্য ছিল। এইসব কারণে আমার মুড অফ হয়ে গেছিল। সারা রাত আমার ঘুম এলো না। গেটম্যানের কথা আমাকে ভাবাচ্ছিল, আমার স্ত্রী কোথায় যেতে পারে। এবং তারপর আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আমার স্ত্রী অবশ্যই প্রতিবেশীর বাড়িতে যায়, কারণ আমি তাকে সন্দেহ করতে পারি না। যদিও নয়না আর আমার বিয়ে হয়েছিল মাত্র 2 বছর, আমরা একে অপরকে ছোটবেলা থেকেই চিনি। নয়না ছিল আমার বাবার বন্ধুর মেয়ে। আমাদের দুজনের মধ্যে প্রথম থেকেই খুব ভালো বন্ধুত্ব ও ভালোবাসা ছিল। নয়না আমাকে ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। নয়না আমাকে খুবই ভালোবাসত। এখন আমরা বিবাহিত ছিলাম, তাই তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। সকালে যখন আমি অফিস গেলাম, অজয় আমার উপর রাগ করেছিল। সে বলল, তুমি গতকাল ডিনারে এলে না কেন? আমি স্পেশালি তোমার জন্য বিরিয়ানি বানানো করেছিলাম। তুমি কি জানো আমার বউ কতটা রেগে গেছিল? তোমার বন্ধু তো এলোই না, তুমি শুধু শুধু আমাকে ঘাটালে। আমি বললাম, আরে অজয়, আমি বৌদির ঘোমটার কথা ভেবে আসিনি। উনি ঘোমটা দিয়ে বসে থাকেন। আমি তোমার বাড়িতে গেলে আমার উপস্থিতিতে তাকে মুখ লুকিয়ে রাখতে হয়। আমি তাকে কষ্ট দিতে পছন্দ করি না। অজয় বলতে লাগলো, আরে সে শুধু তোমার সামনেই এটা করে না, যখন আমার ভাই বাড়িতে আসে তখনও সে একই কাজ করে। তাই বলে আমি কি তাকে বাড়িতে ডাকা বন্ধ করে দেব? আমি না বললাম, আর বললাম, সে তোমার নিজের ভাই। আমি চাই না আমার কারণে তোমার আর তোমার বউয়ের মধ্যে ঝগড়া হোক। আমার কথা শুনে অজয় হাসতে লাগলো আর বলল, আরে বন্ধু, আমার বউ এমন নয়। মনে হয় নয়না বৌদি তোমাকে অতিথি ডাকার অনুমতি দেন না, তাই জন্যই তুমি এত ভয় পাচ্ছ। কিন্তু আমার বউ বলে, অজয়, অতিথিদের খাবার খাওয়ানোর জন্য ভগবান আমাদের উপহার দেন। এমন মজার কথা শোনার পর হঠাৎ হালকা বোধ করলাম। তোমার সাথে আলোচনায় কেউ জয়ী হতে পারবে না বন্ধু। পরের বার যখন তুমি ডাকবে আমি অবশ্যই আসব। আমার কথা শুনে অজয় খুশি হলো। আমি ভেবেছিলাম যে এখন অজয়ের স্ত্রী আমাকে রাতের খাবারের আমন্ত্রণ করতে হয়তো অজয়কে বারণ করে দেবে, কিন্তু আমি কি করে জানবো? 2 দিন পর সে আবার আমাকে তার বাড়িতে যেতে বলবে। এবার অজয় বলল, তোমার বৌদি পাওভাজি তৈরি করেছে, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি তো এটা ভেবে আশ্চর্য হয়ে যেতাম যে অজয়ের স্ত্রী কিভাবে জানে যে আমার প্রিয় খাবার কোনটি। আচ্ছা, আসো। কিন্তু এবার সে আমাকে বলল তার বাড়ি যেতে। আমাকে যেতেই হয়েছিল, কারণ আমি এবারও প্রত্যাখ্যান করে তাকে আঘাত করতে চাইনি। এমন নয় যে পুরো অফিসে অজয়ের শুধু আমিই বন্ধু ছিলাম। আমি ছাড়াও তার 3-4 জন খুব ভালো বন্ধু আছে, কিন্তু সে কখনোই তাদেরকে বাড়িতে ডাকতো না। কিন্তু আমার বারণ করা সত্ত্বেও সে শুনতো না। আমি অজয়ের সঙ্গে ওর বাড়ি চলে গেলাম। ওর স্ত্রীকে খুব নার্ভাস লাগছিল। সে একটা কালো ড্রেস পরেছিল এবং ওড়না দিয়ে সে তার মুখ পুরোপুরি ঢেকে রেখেছিল। বৌদির উপস্থিতিতে আমি চোখ নামিয়ে রাখতাম, কিন্তু তারপরও যখনই তিনি কিছু বাসন রাখতেন তখনই বাসনের ঝনঝন শব্দে স্পষ্ট বোঝা যেত সেই ব্যক্তিটির হাত কাঁপছে। যাই হোক, খাবার পরিবেশন হলে আমি আর আমার বন্ধু খেতে বসলাম। তখন আমি নয়নার কথা ভাবলাম। আমি বললাম, বন্ধু, হয়তো তোমার বৌদি চিন্তা করছে। আমি তাকে ফোন করে বলে দিই যে আমার ফিরতে দেরি হবে। আমার কথা শুনে অজয়ের বিষম লেগে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে জলের গ্লাস দিলাম, কিন্তু তারপরও তার কাশি কমছিল না। তারপর সে বলল, যদি তুমি ছোট ছোট কথা বৌদিকে ফোন করে বলতে থাকো তাহলে বৌদির মনে তোমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। বৌদিকে তোমার জন্য অপেক্ষা করতে দাও। অপেক্ষা আগ্রহ ভালোবাসা বাড়ায়। আমি হেসে বললাম, ঠিক আছে ঠিক আছে, নিজের চিন্তা নিজের কাছেই রাখো।
আমাদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসা আছে। অজয়ের মুখের হাসি এক পলকের জন্য মিলিয়ে গেল। তার চেহারায় একটি ভিন্ন আভাস ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না। আমি আমার ফোন উঠিয়ে নয়নার নম্বর ডায়াল করলাম। রিং হতে লাগলো। তখনই কিছু একটা অনুভব করে আমি ফোনটা কান থেকে সরিয়ে নিলাম। মনে হচ্ছিল যেন নয়নার মোবাইল রান্নাঘরেই বাজছে, কিন্তু এখন শব্দটা বন্ধ হয়ে গেল। আমি আবার ফোনটা কানে লাগিয়ে বললাম, নয়না, তুমি কোথায়? নয়না বলল, আমি কোথায় যাব, আমি তো বাড়িতেই আছি। তুমি বলো, তুমি কোথায় আছো? আমি কতক্ষণ তোমার অপেক্ষা করছি। আমি বললাম, আরে আমি দুঃখিত, আমি তোমাকে বলতে ভুলে গেছি। আসলে আমি অজয়ের বাড়িতে এসেছি। আমি এখানেই খাবার খেয়ে নিয়েছি, তুমিও খাবার খেয়ে নাও। নয়না বলল, ঠিক আছে। আমি ফোন কেটে দিলাম। খাওয়া শেষ করেই আমি বাড়ি চলে এলাম। বাড়িতে ঢুকে কিছু চিন্তা করে 1 মিনিটের জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। গেটম্যানকে জিজ্ঞেস করলাম, ভাই, আজকে মেম সাহেব কোথাও গিয়েছিল? সে বলল, হ্যাঁ গিয়েছিল, এই 20 মিনিট আগেই ফিরে এসেছে। আমি অবাক হলাম, কারণ আমি 1 ঘন্টা আগে নয়নাকে ফোন করেছিলাম এবং সে আমাকে বলেছিল যে আমি বাড়িতে আছি। আমি জানি না কেন সে আমার কাছ থেকে তার কথা লুকাতে শুরু করেছে। তারপর আমি আমার রুমে এসে দেখি নয়না মুখ ভার করে বসে আছে। আমি গিয়ে তার সামনে বসে বললাম, কি ব্যাপার নয়না, তোমাকে খুব রাগী দেখাচ্ছে। তখন সে আমাকে বলল, তাতে কি, আমি কি এবার রাগও করতে পারি না? তুমি প্রতিদিন তোমার বন্ধুর বাড়িতে চলে যাও। আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনো কিছু লুকোচ্ছ। তুমি তোমার বন্ধুর নাম নিয়ে অন্য কোথাও চলে যাও। আমি খুব ভালো করে নয়নার মুখের দিকে তাকালাম এবং তাকে বললাম, নয়না, এমনটাই হয় তাই না? মানুষ সবাইকে তার নিজের মতোই মনে করে। বিশ্বাসঘাতকতা সে নিজে করেছে আর দোষ অন্য কারোর উপর দিচ্ছে। এটা শুনে নয়নার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, তুমি কি বলতে চাইছো? তুমি এ কি ধরনের কথা বলছো? আমি হেসে বললাম, আরে আমি তো মজা করছিলাম, তুমি তো সত্যিই ভয় পেয়ে গেছো। আমার কথা শুনে ও ঢোক গিলতে লাগলো। ও অনেক মুশকিলভাবে বলল, আমি কেন ভয় পাবো? আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি যে একে তো তুমি আমাকে না বলে বাড়ি থেকে চলে যাও, তারপর আমার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো। আমি নয়নার হাত ধরে বললাম, নয়না, যখন কেউ না জানিয়ে বাড়ি থেকে চলে যায় তখন কি হয়? নয়না বলতে লাগলো, এটা একদম খারাপ ব্যাপার। স্বামী স্ত্রীর দুজনে দুজনের উপর বিশ্বাস রেখে চলে তাদের একে অপরের সাথে সবকিছু ভাগ করে নেওয়া দরকার, তাই না? আমি বললাম, শুধু স্বামী না জানিয়ে চলে গেলে সেটা খারাপ কাজ হয়, নাকি এই আইন উভয়ের জন্যই প্রযোজ্য? আমার বউ রেগে যাচ্ছিল। সে আমার হাত ছাড়িয়ে বাইরে চলে গেল। সে বলতে লাগলো, জানি না অজয়ের বাড়ি থেকে তুমি কি খেয়ে আসো যে তোমার কথা কখনো শেষই হয় না। যখন সে বেরিয়ে গেল আমি ভাবতে লাগলাম যে আমার বউ আমাকে মিথ্যা কথা বলে বাইরে কেন চলে যায়। ও তো আমাকে সোজাসুজি বলতেই পারে, দিনেশ, তোমার ফোন আসার সময় আমি বাড়িতে ছিলাম না, আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। বা ও যাওয়ার আগে অন্তত আমাকে একটি মেসেজও পাঠাতে পারে। কিন্তু সে আমার সামনে এমন আচরণ করে যেন সে একেবারেই বাইরে যায় না। আমি আজ নয়নার সাথে ঘুরিয়ে ফিরিয়ে এই কারণে কথা বলছিলাম যাতে সে ঘাবড়ে যায় এবং আমাকে পুরো সত্যিটা বলে দেয়। কিন্তু সে তো উল্টে আমাকেই দোষারোপ করে চলে গেল। এর মানে নয়না যেখানে যায় তার ব্যাপারে আমাকে বলতে চায় না। কিন্তু এটা জানা আমার কর্তব্য যে আমার বউ কোথায় যায়। ও কোনো সমস্যার মধ্যে পড়ে যায়নি তো? আমার বউয়ের নিরাপত্তা আমার কাছে ছিল সর্বাগ্রে। আমি ভেবেই নিয়েছিলাম আমি নিজেই খুঁজে বের করব। তাই আমি গেটম্যানের থেকে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সকালে অফিসে যাওয়ার আগে আমি গেটম্যানকে ইশারা করে বাড়ির বাইরে ডাকলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, ভাই, ম্যাডাম কখন বাড়ি থেকে বের হয়? সে চিন্তা করে বলল, আপনার অফিস ছুটির সময় হলেই ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যান। আর ভগবানের কৃপায় যেদিন আপনি বাড়িতে দেরি করে ফেরেন সেদিন আপনার আসার একটু আগেই ম্যাডাম বাড়িতে পৌঁছে যান। আমি গেটম্যানকে ধন্যবাদ জানিয়ে আমার গাড়িতে এসে বসলাম। গেটম্যান আমাকে বিষয়টা জানিয়েছিল, তার মানে সে এটা জানতো যে কোনো না কোনোভাবে নয়না
আগেই জেনে যেত যে আমি অজয়দের বাড়িতে যাচ্ছি। এখন চিন্তা করার বিষয় হলো যে আমি যদি আমার স্ত্রীকে আমার প্রতিদিনের রুটিন সম্পর্কে না বলি, তবে কে তাকে আমার প্রতিদিনের রুটিন সম্পর্কে বলে? নয়নার উপর আমার অন্ধ বিশ্বাস ছিল। সেই জন্যই আমি মেনে নিতে পারতাম না যে সে আমাকে কোনোরকমভাবে প্রতারণা করছে, কিন্তু তারপরও এইসব বিষয়ে আমাকে কষ্ট দিচ্ছিল। এখন আমাকে কিছু না কিছু সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। এই কয়েকদিন ধরে আমি খুব চিন্তিত বোধ করতে লাগলাম। অজয়ও আমার সমস্যা বুঝতে পারছিল। সে বলল, কি ব্যাপার দিনেশ, আজকাল তোমাকে খুব মন খারাপ দেখাচ্ছে। এখন আমি তাকে এসব কি করে বলি যে আমার স্ত্রী আমাকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায় এবং আমি তাকে নিয়ে চিন্তায় থাকি? আমি অন্য কথা বানিয়ে দিলাম এবং বললাম, কিছু না, ব্যাস বাবার জন্য দুঃখ পাই। তার ব্লাড প্রেশার নর্মালি হয় না। যদিও এই কথাটা সত্যি ছিল। অজয় বলতে লাগলো, আঙ্কেল চেক আপ করায় তো? আমি বললাম, আমি আমার ছোট ভাইকে ফোন করে জিজ্ঞেস করেছি। সে বলেছে যে সে সবসময় বাবার সাথে ছায়ার মতো লেগে থাকে। বাবার ওষুধও বদলানো হয়েছে, কিন্তু সে ভালোই হচ্ছে না। অজয় বলল, এটা তো খুবই উদ্বেগের বিষয়। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তুমি আমার সাথে চলো, বাজারে যাই। আজ আমার বউয়ের জন্মদিন এবং আমি তার জন্য একটি উপহার কিনতে চাই। বাজারে একটু ঘুরে আসলে তোমার মেজাজও ঠিক হয়ে যাবে। আমি না বললাম যে না বন্ধু, আমি আসতে পারবো না। কিন্তু অজয় যদি আমার কথা মেনে নিত তাহলে তো কোনো চিন্তাই থাকতো না। সে আমাকে জোর করতে লাগলো এবং সে আমাকে তার বন্ধুত্বের দিব্যি দিতে লাগলো। আমি একটু রেগে গেলাম আর বললাম, এ কি, তুমি সবসময় ছোট বাচ্চাদের মতো জেদ করো কেন? কখনো অন্যদের সমস্যাটাও বোঝার চেষ্টা করো। অজয় বলল, পৃথিবী একদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি তোমার সঙ্গেই যাব, কারণ উপহার কেনার কোনো অভিজ্ঞতা আমার নেই। আমি ভারাক্রান্ত মন নিয়ে তার সাথে গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আজ তার উপর আমার খুবই রাগ হচ্ছিল। কিন্তু ও তো আমার সাথে ঝোঁকের মতো আটকে গিয়েছিল। আমি তো সেই দিনটাকে দোষারোপ করছিলাম যে এদিন অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। ও অনেক অদ্ভুত ধরনের মানুষ ছিল। ও অন্য কারো সমস্যা নিয়ে ভাবতই না। ও চাইতো শুধু ওর কথাই শোনা হোক। আমি বাড়ির পরিস্থিতির কারণে খুব চিন্তিত ছিলাম। তার উপরে অজয় আমার মাথার উপর চেপে বসেছিল। অফিসে তার অনেক বন্ধু ছিল, শুধু আমি একা নই। তারপরও আমি জানি না কেন সে সব জায়গায় শুধু আমাকেই নিয়ে যেত। আজকে যখন আমরা বাজারে গেলাম তখন ও আমাকে বলল, আমি আমার বউয়ের জন্য পায়ের নূপুর কিনতে চাই, তুমি আমাকে ডিজাইন পছন্দ করতে সাহায্য করো। আমিও তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিলাম, তাই আমিও তাকে সাহায্য করতে শুরু করলাম। তখন আমার চোখ পড়ল খুব সুন্দর একটা পায়ের নূপুরের উপর, যেটা এত সুন্দর নকশা করা ছিল যে সেটা দেখে আমার চোখ ওটাতেই আটকে গেল। আমি বললাম, এটা নিয়ে যাও, বৌদির খুব পছন্দ হবে। অজয় আমার পছন্দের নূপুর কিনে নিল। তারপর আমরা বাড়ি চলে এলাম। নয়না আজ বাড়িতেই ছিল। সে আমাকে দেখে খুব খুশি হলো। এই কয়দিন আমি এত চিন্তিত হয়ে পড়েছিলাম যে আমি খুশি হতে ভুলে গিয়েছিলাম। নয়না এসে আমার কাছে বসে কথা বলতে লাগলো। সে কিছুক্ষণ এদিক সেদিককার কথা বলতে লাগলো। আমি শুধু হ্যাঁ হুঁতে উত্তর দিতে থাকলাম। তারপর সে বলল, দিনেশ অজয়ের সাথে তোমার বন্ধুত্ব কি করে হয়েছিল? আমি ওর প্রশ্ন শুনে চমকে উঠলাম। এবার আমি বুঝতে পারছিলাম যে যখন থেকে নয়না আর আমার বিয়ে হয়েছে তখন থেকে সে কিছু না কিছুভাবে সব কথায় অজয়ের প্রসঙ্গ নিয়ে আসে আর আমাকে অজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। আমি জানতাম না যে ও কেন অজয়ের উপর এত ইন্টারেস্ট দেখাচ্ছে। আমি বললাম, 1.5 বছর আগে অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। বিয়ের পর ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আমার আগে অফিসের অনেক ছেলেই তার বন্ধু ছিল, কিন্তু আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর সে সবাইকে পেছনে ফেলে দিয়েছে। এখন সে আমার সাথেই সারাক্ষণ কথা বলে। আমাকে তার সাথে সব জায়গায় নিয়ে যায়, এমনকি নিজের বাড়িতেও নিয়ে যায়। আমি বারণ করে দিই, কারণ ওর বউ সবসময় ঘোমটা দিয়ে থাকে আর রোজ রোজ ওর বাড়িতে যাওয়া আমার পছন্দ হয় না। কিন্তু অজয় তো আমার কোনো কথা বোঝেই না। ও আমার উপর সব কথায় জেদ দেখায়। অজয়ের উপর আমি ক্লান্ত হয়ে গেছি। নয়না সঙ্গে সঙ্গে বলল,
কারোর সততা এবং ভালোবাসার প্রতি রাগ করতে নেই। ভগবান সেই ব্যক্তি হয় যে ভালো বন্ধু পায়। আমি শুধু ঘাড় নাড়লাম। আজ আমি নয়নাকে অজয়ের বিষয়ে বিস্তারিত বলেছি। তখন নয়না আমার হাত ধরে বলল, দিনেশ যদি কখনো জানতে পারে যে অজয় তোমার সাথে প্রতারণা করেছে, তুমি কি করবে? নয়নার প্রশ্নে আমার কান খচখচ করে উঠল। আমি বললাম, কি ধরনের প্রতারণা? ব্যবসায় নাকি ব্যক্তিগত জীবনে? নয়না বলল, ব্যক্তিগত জীবন নিয়ে। আসলে আমি বলতে চাইছি যে তোমার বন্ধু যদি তোমার অধিকারে থাবা বসিয়ে দেয়, তাহলে ধরো তুমি কোনো জিনিস খুব গভীরভাবে চাও, আর সে যদি তোমার কাছ থেকে তা ছিনিয়ে নেয়, তাহলে তুমি কি করবে? নয়নার এই প্রশ্ন আমাকে খুব অস্থির করে তুলেছিল। নয়না আর অজয়ের অনেক ধাঁধা এবার একে অপরের সাথে মিলে যাচ্ছিল। আর এখন নয়নার এই ধরনের প্রশ্ন। আমি বললাম, নয়না, যে জিনিস আমার হবে তা কখনোই আমাকে ছেড়ে অজয়ের কাছে যাবে না। সে বলল, তারপরও যদি কখনো এমন হয়, তুমি অজয়ের সাথে কি আচরণ করবে? তুমি কি তার সাথে বন্ধুত্ব শেষ করে দেবে? নয়নার কথায় আমি অস্থির বোধ করে কথার ধারা পরিবর্তন করে বললাম, কি সব ফালতু প্রশ্ন নিয়ে বসে পড়েছ? ওঠো, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। নয়না খুব চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু ও কোনো কিছু না বলে রান্নাঘরে চলে গেল, আর আমি ভেতরে ভেতরে জ্বলতে লাগলাম। এখন আমি চাইছিলাম যে আমার সামনে সবকিছু খোলাখুলিভাবে ধরা দিক, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ধরা দিচ্ছিল না। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে এই রহস্য উন্মোচন করতে আমি সব সীমা অতিক্রম করব। যদি এর জন্য নয়নার উপর আমাকে কঠোর হতে হয়, তাও আমি পিছু হাঁটব না। কিন্তু আমি কি করে জানবো যে প্রকৃতি আমার জন্য অন্য কিছু চিন্তা করে রেখেছে? সে আমাকে উন্মুক্ত ইশারা দিতে চাইছে। এবার যেটা হলো যে পরের দিন যখন আমি অফিস থেকে ফিরলাম, তখন এটা দেখে আমার প্রাণটাই বেরিয়ে গেল যে নয়না সেই নুপুরটাই পরেছিল যেটা গতকাল অজয় আমার সাথে গিয়ে নিজের বউয়ের জন্য কিনে নিয়ে এসেছিল। আমি এই নুপুরটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। এবার আমি বুঝতে পারছিলাম যে অজয় এবং নয়নার মধ্যে কিছু না কিছু সম্পর্ক তো নিশ্চয়ই আছে। অবশ্যই একে অপরের সাথে কিছু সম্পর্ক রয়েছে। আমি বললাম, নয়না, তুমি এই সুন্দর নুপুরটা কোথা থেকে নিয়েছো? এটা তোমার পায়ে খুব সুন্দর লাগছে। আমি ইচ্ছা করেই তাকে তাড়াহুড়ো করে বললাম যাতে নয়না কিছু বুঝতে না পারে। সে হেসে বলল, দিনেশ, যখন তুমি অফিসে চলে যাও তখন আমি প্রায়ই আমার বান্ধবীর বাড়িতে যাই। সে বান্ধবী আমাকে দিয়েছে। আমি মাথা নাড়লাম। এবার আমি সম্পূর্ণ পরিকল্পনা করে নিয়েছিলাম। তাই পরের দিন আমি যখন অফিসে গেলাম, তখন অজয়কে বললাম, আজ আমি তোমার বাড়িতে ডিনারে যাব। তোমার বউকে বলো কিছু ভালো খাবার বানাতে। অজয় খুব খুশি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটু দূরে গিয়ে স্ত্রীকে ফোন করল। ছুটি হওয়ার 1 ঘন্টা বাকি ছিল। তখন আমি অজয়কে না জানিয়ে গোপনে অফিস থেকে বেরিয়ে পড়লাম আর ওর বাড়ির দিকে এগোতে লাগলাম। যখন আমি ওর বাড়িতে পৌঁছালাম আর দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলাম, তখন সামনের দৃশ্য দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ সেখানে আমার বউ নয়না বসেছিল। নয়না আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। আমি এগিয়ে গিয়ে বললাম, নয়না, তুমি এখানে? তুমি এদেরকে চিনলে কি করে? নয়না আমার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলো আর বলল, দিনেশ, আমার কথা শোনো, আমি তোমাকে ঠকাইনি। দিনেশ, তুমি কি জানো তোমার বাবার বন্ধুর ঘরে 2টি যমজ কন্যার জন্ম হয়েছিল? উভয়ের রং চেহারা একই ছিল। নয়নার সাথে তোমার বাগদান হয়েছিল। সেও তোমাকে খুব ভালোবাসত, কিন্তু যখন বিয়ের তারিখ ঠিক হলো তখন সে একটু ঘাবড়েছিল। আমার সন্দেহ হলো যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমি তাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে তার মনের কথা আমাকে বলল না। তারপর বিয়ের দিন এলে নয়না বাড়ি থেকে পালিয়ে যায়। সে চিঠি লিখেছিল, যেটাতে লেখা ছিল যে সে অন্য কোনো ছেলেকে পছন্দ করে আর সেই ছেলেটার সাথেই সে পালিয়ে যাচ্ছে। চিঠিটা পড়ার পর পরিবারের সকলের উপর দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়েছিল। বাবা আমার সামনে হাত জড়ো করে বললেন, রেখা, তুমি আমাদের সম্মান বাঁচাও। তুমি নয়নার জায়গায় বউ সেজে বসে যাও এবং আমাকে তার কথায় রাজি হতে হলো। আমি বউ হয়ে গেলাম আর তোমার সাথে বিদায় হয়ে চলে এলাম। ওদিকে পরিবারের লোকজন একটা অন্য নাটক তৈরি করলো যে রেখা হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি নির্দোষ ছিলাম, তবুও আমার পরিবারের সদস্যরা আমাকেই মেরে দিল।
আমি তবে থেকে আজ পর্যন্ত নয়না সেজে তোমার বাড়িতে রয়েছি। একদিন অজয় আমাদের বাড়ি খাবার খেতে এসেছিল। আমি তাকে চিনতাম না, কিন্তু সে আমার চেহারা নয়নার সঙ্গে মিল দেখে চিনে গেছিল। বাড়িতে গিয়ে সে নয়নাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তখন নয়না আমাকে ফোন করে আর আমাদের সম্পর্ক আবার জোড়া লেগে যায়। আর অজয় এই জন্য তোমাকে জোর করে তার বাড়িতে নিয়ে যেত, যাতে আমরা দুই বোন একসাথে সময় কাটানোর সুযোগ পাই। তুমি আর অজয় ডাইনিংয়ে বসতে, তখন আমি আর নয়না ওর ঘরে বসতাম। তারপর আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে তোমার আগে বাড়ি পৌঁছে যেতাম। তোমার অফিস চলাকালীন আমি এই জন্য বাড়ি থেকে বের হতাম না, যাতে তুমি হঠাৎ করে বাড়ি চলে এসে আমাকে না জিজ্ঞেস করতে থাকো যে আমি কোথায় গিয়েছিলাম। তখন আমি তোমাকে কি উত্তর দিতাম? যাই হোক, যেদিন তুমি নয়নাদের বাড়ি যেতে ও ফোন করে আমাকে তোমার আগেই ডেকে নিত, তাই জন্য তুমি কখনোই জানতে পারতে না। এই সময় নয়নাও রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে আমার সামনে হাত জড়ো করে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও দীনেশ, আমি অজয়কে ভালোবেসে ফেলেছিলাম। আমি অন্য কারোর প্রেমে পড়ে তোমার সাথে থাকতাম। এটা তোমার সাথে বড় অন্যায় হতো, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। রেখার রূপে তুমি আমার চেয়ে ভালো বউ পেয়েছ। আমি যা করেছি তার জন্য দয়া করে ওকে শাস্তি দিও না। আমি রেখার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে চলে এলাম। আমি অজয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, যদিও রেখা প্রতিদিন আমাকে বোঝানোর চেষ্টা করত এবং সে চাইতো আমি যেন অজয় আর নয়নার সাথে মিল করে নিই, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আপনারাই বলুন, এখন আমার কি করা উচিত? অজয় এবং নয়নাকে ক্ষমা করা উচিত, নাকি তাদের থেকে আলাদা হয়ে যাওয়াটাই উচিত?